তুইও তো তোর বাবার মতো হতে পারতিস, শক্ত মনের, তাহলে তো এত কষ্ট পেতে হতো না তোকে। পাপা মাম্মা তোমার কাছে না নিয়ে গেলে আমি নিজেই চলে যাব। দেখলে তো আমি ঠিক তোমার কাছে চলে গেলাম। কোথায় গিয়েছিলে তুমি? আমি জানি না, আমি ঠাম্মিকে খুঁজতে বাইরে চলে গেলাম। সবাইকে জিজ্ঞাসা করলাম আমার ঠাম্মিকে দেখেছো? ওর আমাকে খোঁজার এত ইচ্ছে, বাকিটা তো ঠাকুরের লীলা। ঠিক দেখা করিয়ে দিল ওর সঙ্গে আমাকে, আর তারপরেই তো আমি ওকে এখানে নিয়ে এলাম। কিয়ান, 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 তুই আমাকে কোথায় ছেড়ে চলে গেছিলিস বাবু? এইভাবে আমাকে ছেড়ে যাস না। আপনি জানেন ওকে না দেখে আমার কতটা কষ্ট হয়েছিল। তাহলে আপনি বুঝতে পারলেন তো মিসেস সেন, নিজেকে দিয়ে বুঝলেন একবেলা নিজের প্রিয় মানুষকে না দেখতে পেলে ঠিক কিরকম কষ্ট হয়, বুকের ভেতরটা ঠিক কিরকম তোলপাড় হয়। ভেবে দেখুন, কিয়ানের মতন ওইটুকু একটা বাচ্চা দিনের পর দিন এই কষ্টটা সহ্য করে যাচ্ছিল, কিন্তু আপনাদেরকে জানিয়েও ছিল, কিন্তু আপনারা ওর কথা শোনেননি, তাই ও চুপ করে যায়, কারণ ওর চিৎকার তো আপনাদের কান পর্যন্ত পৌঁছয়নি। আমি কিন্তু আপনাকে বারবার বলছি, আপনি কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যাপারে ঢুকে যাচ্ছেন। এটা কিন্তু করবেন না। ব্যাপারটা আর ব্যক্তিগত নেই ডক্টর সেন, এই ব্যাপারটার সাথে গোটা একটা নার্সিং হোম জড়িয়ে গেছে। এখন কিয়ানের শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা দুটোই এই অর্গানাইজেশনের দায়িত্ব। হ্যাঁ, আমি এটা বলছি না যে অর্গানাইজেশনে আর কোনো দায়িত্ব নেই, এখানে আরও অনেকেরই দায়িত্ব নিয়ে রেখেছেন এনারা, কিন্তু কিয়ান এই মুহূর্তে আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রেস মিডিয়াও জড়িত, আর ওনারা জানতে চান যে কিয়ান এই মুহূর্তে কেমন আছেন। সো প্লিজ। আর ও যে ওর ঠাম্মিকে এতটা যায় আমরা সেটা বুঝতেই পারিনি। কত সময়ই তো বাচ্চারা তাদের খেলনা হারিয়ে গেলে বায়না করে, আবার নিজে থেকেই চুপ হয়ে যায়। মিসেস সেন, আপনি যদি জলজান্ত মানুষ আর খেলনার মধ্যে ডিফারেন্সিয়েট করতে না পারেন, তাহলে তো কিয়ানকে আবার নার্সিংহোমে অ্যাডমিট হতে হবে। আপনি তো মা, মায়েরা তো সব বুঝে, বাচ্চারা মুখ ফুটে কিছু বলার আগেই তো মায়েরা তাদের মনে কি চলছে সেটা ধরতে পারে। নাকি আপনারা সবটা বুঝেও আপনাদের ব্যক্তিগত সমস্যাগুলোকে এতটাই প্রাধান্য দিয়েছিলেন যে কিয়ানের দিকটা আপনারা আর তাকানোনি? আনন্দী, এখনো বলা শেষ হয়নি সবটা আনন্দী। উনি ঠিকই বলেছেন, সত্যিই তো বলা তো আমার এখনো শেষ হয়নি। ডক্টর সেন তো একটা খুব খারাপ ট্রেন্ড সেট করছেন, যেটা এখানে শেষ করতে হবে। তা না হলে কি হবে বলুন তো? এরকম আরও অনেক মানুষের মন ভাঙবে এবং তারা এখানে এসে অ্যাডমিট হবে, আর আপনাদের মতন ডাক্তাররা কি করবেন? তাদের মনের যত্ন না দিয়ে গাদা গাদা ওষুধ দিয়ে শরীর সুস্থ করার চেষ্টা করবে, তাই না? আপনি কি বলতে চাইছেন বলুন তো? ডক্টর সেন, আপনি কিয়ানকে ঠিক কতটা সময় দিতে পারেন? আচ্ছা, আপনি বলতে পারেন যে এই মুহূর্তে ঠিক কোন গেমসটা ওর ফেভারিট, মানে কি খেলতে ও বেশি ভালোবাসে, ইনডোর আউটডোর, বা কোন গানটা শুনলে ওর মুখে হাসি ফুটে ওঠে, বা এই সময় দাঁড়িয়ে কিয়ানের কি খেতে ভালো লাগে বলতে পারবেন? আপনি বলতে পারবেন? পারবেন না তো? আপনাদের মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছে, কারণ আপনারা জানেন না। ও আমার পায়েস খেতে খুব ভালোবাসে। শেষ পাতে একটু পায়েস থাকলে ও একেবারে চেটে পুটে সব খেয়ে নেবে, আর তারপর ঘুমোবার সময় ওই যে ওই গানটা, ওই যে সোনা ঘুমোলো পাড়া জুড়োলো, অন্তত 12-20 তো শুনবেই। শুনলেন তো, নিজের কানেই শুনলেন। ভাবুন ডক্টর সেন, আপনারা এরকম একজন মানুষকে কিয়ানের কাছ থেকে টেনে হিঁচড়ে সরিয়ে দিয়েছিলেন, ওনাকে বৃদ্ধাশ্রমে আপনারা দিয়ে এসেছিলেন, আর এখানে আপনারা দুজন এক্সপেক্ট করছেন যে বাচ্চারা যেরকম খেলনা হারিয়ে গেলে দুদিন পর সেটা ভুলে যায়, কিয়ানও ঠিক এক্স্যাক্টলি সেইভাবেই ওর ঠাম্মিকে, ওর লাইফ লাইনকে, ওর বেঁচে থাকার রসদকে ভুলে যাবে। আচ্ছা, আপনারা কি মানুষ? এরকম একটা ইনহিউম্যান কাজ করতে পারলেন আপনারা? ডক্টর সেন, তৈরি থাকুন। যে ট্রেন্ডটা আপনি সেট করেছেন সেটা কিন্তু আপনার উপরেই ঘুরে আসবে। আজ থেকে বেশ কিছু বছর পর যখন কিয়ান আপনাদের হাত ধরে আপনাদেরকেও ওরই মতো একটা ছোট্ট কিয়ানের কাছ থেকে দূরে নিয়ে যাবে এবং আপনাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, তখন কিন্তু আপনারা এই ছেলেটাকে কোনো প্রশ্ন করতে পারবেন না।
আনন্দী, ডক্টর সেনের মতন এরকম একজন সিনিয়র ডাক্তারকে এভাবে অপমান করার সাহস তোমাকে কে দিল? যার বোধের জায়গায় এত বড় ফাঁক থেকে যায় সে আর কি করে সিনিয়র হয় ম্যাডাম? না না, বুঝতে পারছি আপনাদের এভাবে এম্বারাসড হওয়ার কোনো দরকার নেই। সত্যি তো, এটা তো আপনাদের ব্যক্তিগত বিষয়। না না, এটা আর ব্যক্তিগত বিষয় নয়। আনন্দী যে কথাগুলো বলেছে সেই প্রতিটা শব্দ আমার শোনা উচিত। এই কথাগুলো যদি আমাকে আগে কেউ বলতো। ঠিকই তো, আমি নিজে আজ এই কষ্ট না পেলে বুঝতেই পারতাম না কিয়ানা ঠাম্মির মধ্যে দিয়ে কি চলছে। আমি সরি মা, আমি সত্যিই খুব স্বার্থপর হয়ে গেছিলাম। মা বলে ডাকছো, তারপর আবার সরি বলছো? আনন্দী, আমি সত্যি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি নিজের ভুলটা না দেখে বারবার আপনাকে ব্লেম করছিলাম। আসলে কি জানেন তো, আজকালকার দিনে কেউ এরকম নিঃস্বার্থভাবে এগিয়ে আসে না তো, তাই আমার দেখার অভ্যেসটাই চলে গেছিল, তাই ভুল ভেবেছিলাম। সরি। ইটস ওকে। ঠাম্মিও যাবে না তো? না বাবা, ঠাম্মি আর যাবে না, ঠাম্মিকে আমি যেতেই দেবো না। তুমি খুব ভালো মাম্মা, খুব ভালো। কত কেস যে দেখেছি নিজের ক্যারিয়ারে, কত রকম ক্রিটিক্যাল কেস, কিন্তু এই কেসটা আমার মনে থাকবে। তা তো থাকবেই। আসলে কি বলুন তো, আপনারা চিকিৎসা করেন শরীরের, আর আমাদের আনন্দে চিকিৎসা করে মানুষের মনের। সত্যি তো, 12 আনা ওষুধ তো ওই মনের কাছেই জব্দ। এইবার কিয়ানটা ভালোই উঠবে। একা কিয়ান ভালো হয়ে উঠবে না, একটা ভালো অনেকগুলো আলো জ্বালিয়ে দেয়। কিয়ান ভালো হয়ে গেলেও হয়তো নিজের অজান্তেই অনেক বাচ্চার ফাইট করার ইন্সপিরেশন হয়ে উঠবে, তাই না? তুমি আমার ঠাম্মি হবে গো, কারণ আমার ঠাম্মি অনেক দিন আগেই স্টার হয়ে গেছে। আমার দাদাই আমার বেস্ট ফ্রেন্ড, আর দাদাই তো আসে না, তুমি আমার দাদাইকে এনে দেবে? আপনারাই দেখুন, কেন বলুন তো খামোখা ওদের কাছ থেকে ওদের এই ভালোবাসার মানুষগুলোকে আপনারা দূরে সরিয়ে দেন। এই বাচ্চাগুলোর কাছে ওদের দাদু, ঠাকুমা, দিদা অক্সিজেনের মতো। এমনটা করবেন না। দেখুন, এই ভালোবাসার মানুষগুলোকে তো ওরা আজীবন নিজের কাছে পাবে না, তাই না? থাকতে দিন না ওনাদেরকে ওদের কাছে। না আনন্দী, এইরকম ভুল আমি নিজেও আর কোনোদিনও করব না, আর কাউকে করতেও দেব না। তোর ডান্স মাম্মা বলে। ওরে দুষ্টু ছেলে, তখন যখন আমি নাচছিলাম তখন তো মুখ এরকম করে বসেছিলি না। এখন ওসব ডান্স টান্স কিছু হবে না। আরে বাবা, এখন রেস্ট নিতে হবে, নাহলে কিন্তু হেডমিস্ট্রেস খুব রেগে যাবেন। এখন তোমাদের রেস্ট নিতে হবে, প্লিজ। এখন ডান্স না, পরে আবার আমরা নাচবো। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার আঙ্কেল কি বললো সবাই শুনলে তো? এখন কিন্তু সবাইকে রেস্ট নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলছি, শোনো। তোমরা যদি লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে থাকো, তাহলে এখানে যে নার্স দিদিরা আছে না, এরা খুব ভালো। এরা না তোমাদেরকে গল্প শোনাবে, দেখো। সত্যি? সত্যি তো। এই আদি, এবার তো ওটিটা করতে হবে। কাকুমনি, আমি অ্যারেঞ্জ করছি, প্লিজ। ডক্টর সেন, আজ যা হলো তার জন্য। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি সত্যি আনন্দীর কাছে গ্রেটফুল। আমি অনেক দিন বাদে আমার কিয়ানকে এরকম ভাবে হাসতে দেখলাম। আমি আজ একটু বেশি কথা বলে ফেলেছি, তাই না স্যার? হে কি, আপনি এরকম মিচকে মিচকে হাসছেন কেন? থ্যাংক ইউ।
হেসে থ্যাংক ইউ। তোমরা ভাবতে পারবে না আজকে কি কি হয়েছে। বলছি তোমরা যে কাজে গিয়েছিলে সেটা হয়েছে তো? ও আনন্দ, ওই বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেল রে? হ্যাঁ হ্যাঁ মা, আজকে শুধু আমরা কিয়ানকে খুঁজে পাইনি, কিয়ানও কিন্তু অনেক কিছু খুঁজে পেয়েছে। হ্যাঁ, আর এই সব কিছু কার জন্য? আমাদের আনন্দের জন্য। আজকে অনেকে অনেক কিছু ফিরে পেয়েছে, বোধ, বুদ্ধি, আক্কেল সব ফিরে পেয়েছে শুধু আনন্দের জন্য। তাই তাই রে মেয়ে। হ্যাঁ রে দিদি, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি আজকের ওই কিয়ানের রাগী বাপটাকে তোর পাচন গিলিয়ে এলি? খুব ভালো, খুব ভালো। তা ওই কিয়ান কি তার ঠাম্মাকে খুঁজে পেয়েছে? পেয়েছে ঠাম্মি, ওই ঠাম্মার জন্যই তো কিয়ানের এত কষ্ট। আর ঠাম্মি, আর ওই রাগী বাবার রাগী নেই গো, গোলের জল হয়ে গেছে। আর কিয়ানের হাসি মুখটা একটু দেখতে গো, উফ। সত্যি তো, ছেলেটাকে যখন প্রথম দিন দেখেছিলাম আর আজকে যা দেখলাম, চেনাই যাচ্ছিল না। কি সুন্দর ঠাম্মির কাছে বসে আদর খাচ্ছিল, গল্প শুনছিল, একদম আর 5টা বাচ্চার মতো। একদমই তাই। ওই ঠাম্মির আদরের জন্যই তো ভালো থাকতো গো। কি বলতো সুমনাদি, যারা জীবনে কোনোদিন এসব পায়নি না, তারা কোনোদিন বুঝবেও না যে তারা কি পায়নি। আর কিছু কিছু মানুষ আছে যারা পেয়েও এসবের দাম দেয় না। আজ তালে গোলে সবকিছু ঠিক হয়ে গেল বলে, না হলে না এটা নিয়ে থানা পুলিশ হতো। ওই চুপ করলে? আরে দিদি, তুই অমন করে কথা বলছিস কেন? তুই কি কিছু, মানে তোর কিছু মনে পড়েছে? কি বলতো ঠাম্মি, জীবনে না অনেক কিছু হারিয়েছি। আমার না ডাক্তারবাবুকে দেখে তো মাঝে মাঝে খুব হিংসা হয়। কি সুন্দর আদর করার জন্য ঠাকুমা আছে, মাথায় করে রাখার জন্য মা আছে। বাবু, আমি কি কেবলই তোর এই ডাক্তারবাবুর জন্যই আছি? কেন রে, আমি তোর জন্য নেই? আছো তো ঠাম্মি, তুমি আছো বলেই তো আমিও কিয়ানের মতো খুব ভালো আছি। পাগলি মেয়ে। আমিও তো কারো ঠাম্মি, সে কি কিয়ানের মতো আমাকে খুঁজে? মনে পড়ে আমার কথা, আমার দাদু ভাইয়ের। ডক্টরবাবু, কিয়ান কেমন আছে? কিয়ান এখন ভালো আছে, অপারেশন সাকসেসফুল। থ্যাংক গড, থ্যাঙ্কস আদি, থ্যাংক ইউ অনির্বাণদা। আর এটাই তো আমাদের কাজ। ইউ আর দ্য মোস্ট এফিশিয়েন্ট ডক্টর অফ আওয়ার টিম আদি। ওয়েল ডান অনির্বাণদা, থ্যাংক ইউ সো মাচ, এত ভালো একটা খবর দিলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমি কি এখন একবার আমার নাতিকে দেখতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই পারবে, কিন্তু একবার ওটি থেকে আমরা মানে শিফট করি তারপর। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমার কিছু বলার আছে একটু ওষুধ সম্বন্ধে। আপনারা আমার চেম্বারে আসুন। হ্যাঁ চলো না, প্লিজ আসুন। ম্যাডাম। আবার কি হলো? ম্যাডাম, সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। কাল থেকে মিডিয়া মিডনেস্টের বাইরে ঘাঁটি কেটে বসে আছে। তোমরা কি করছো? আরে মিডিয়া, একে তো কিছুতেই হ্যান্ডেল করা যাচ্ছে না। ডিসকাস্টিং। কি করব বলুন ম্যাডাম, আমরা তো ওদেরকে গতকাল বাইরে বার করে দিয়েছিলাম, কিন্তু ওই বাচ্চাটার হারিয়ে যাওয়া আর মেডিনেস্টের সিকিউরিটির ফল্ট, এটা কিন্তু খুব হাইপ তৈরি করেছে। বাহ, তাহলে এটাই তো খুব ভালো সময়। বাচ্চাটার জ্ঞান ফিরলে ওকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করো। মেডিনিস্টে ইমেজ রিকভারি করতে আর 2 সেকেন্ডও লাগবে না। দেখুন, মেডিনিস্ট যা প্রমিস করে সেটা ডেলিভারি করে। আর আমরা তো বারবার বলেইছি, যা অ্যাপারেন্টলি ইম্পসিবল বলে মনে হয় সেটা কিন্তু মেডিনিস্ট পসিবল করে দেখায়। ওই
উনি এলেন ডং করে করে মুখ বেঁকিয়ে বেঁকিয়ে ইঞ্জিনি বলা। হ্যাঁ ঠিক আছে ঠাম্মি, এবার দেখো না, এরপর দেখবে স্যার আসবেন। আমাদের কাছে আসলে দুর্দান্ত একটা টিম রয়েছে যারা মিরাকেল ঘটাতে পারে, আর কিয়ান সেই রকমই একটা কেস। আমি আর এর বেশি খুব একটা কিছু বলবো না। বাকি কথা বলতে আমি রিকোয়েস্ট করব কিয়ানের পেডিয়াট্রিশিয়ান ডক্টর অনিলা ভল্লাইটিকে। ওই তো এ কি কাকা এলো, ও আনন্দি, আদি তো এলো না। ঠিক আছে সুমনাদি চুপ করো না, কাকুমণি মানে কাকা কি বলছে মন দিয়ে শোনো। থ্যাংক ইউ নন্দিনী। আসলে কিয়ানের সমস্যাটা ছিল খুবই ক্রিটিক্যাল। মানে দেখুন, উই আর ডক্টরস, আমাদের প্রাথমিক কর্তব্য হলো যে কোনো সমস্যার সমাধান বের করা। আর সেই অসুখ নিয়েও তো বাচ্চাটা হসপিটাল থেকে মিসিং হয়ে গেল। মানে ধরুন কোনো একটা রোগীর সমস্যা, তার একটা সলিউশন বের করা, আর কিয়ানের ক্ষেত্রে সেই সলিউশনটাই আমরা বের করতে পেরেছি। তাই আমার মনে হয় সেই সলিউশনটার দিকেই আপনাদের ফোকাসটা রাখা উচিত। দেখুন, বিপদের সময় আমাদের অনেক বেশি শান্ত থাকা উচিত, তারপর যাদের ওপর দায়িত্ব দিয়েছি তাদের ওপর ভরসা রাখা উচিত। একদমই তাই। আর আমি কৃতজ্ঞ মেডিনেস্টের কাছে, কারণ ওনারা আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। বুঝেছো এবার আসল অসুখ কোথায়? কিরকম রাগ করছিল মনে আছে? হ্যাঁ রেগে গেলেও দেখো এখন তো সব রাগ গুলে জল হয়ে গেছে। ওই দেখো এবার বাবা বক্তব্য রাখবে। আর আমিও একজনের কথা না বলে পারছি না, যার কাছে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব। ডক্টর আদিদেব লাহিড়ী আর ডক্টর অনিলা লাহিড়ী, এনারা দুজন না থাকলে তো এই অসম্ভবকে সম্ভব করা কোনোভাবেই যেত না। দেখেছো ঠাম্মি, দেখেছো তোমার ছেলের নামে কিরকম সুখ্যাত হচ্ছে দেখো। কেন রে, তোর বরের সুখ্যাতি হচ্ছে না? আদিদেবের ব্যাপারে আলাদা করে বলার কিছুই নেই। ওর মতন একজন ডাক্তারকে পাওয়া মেডিনেস্টের জন্য ভাগ্যের ব্যাপার। আর ডক্টর অনিলা লাহিড়ী, ওনার ব্যাপারেই বা কি বলবো, আপনারা জানেনই যে বাচ্চাদেরকে উনি কিভাবে দেখেন। ওনার সহমর্মিতার তো কোনো তুলনাই হয় না। মা বলছি ভালো লাগছে, কিন্তু নন্দিনী ম্যাডামের মুখে কথাগুলো একটু বেশি বেশি মনে হচ্ছে না? হ্যাঁ ঠিকই তো, ও আদির একটু বেশি বেশি গুণগান গাইছে না? নিশ্চয়ই কোনো মতলব আছে, বিনা মতলবে তো উনি কিছু করেন না, তাই না? কি ছক আঁটছে আবার কে জানে। এক্সকিউজ মি, এসে গেছে। এখানে এত ভালো ভালো কথা হচ্ছে, সব ভালো হচ্ছে, কিন্তু একটা কথা না বললেই কোনো ভালোরই কোনো মানে থাকে না। বলুন না, আমরা তো সত্যিটাই জানতে এসেছি। আজকে কিয়ান সুস্থ হয়ে ওর বাবা মার কাছে বাড়ি ফিরে যাচ্ছে, এই ক্রেডিটটা শুধু আমরা অর্থাৎ ডাক্তাররা নিতে পারি না, তাহলে সেটা খুব বড় অন্যায় হবে। আসলে কিয়ানের ট্রিটমেন্ট করা যাচ্ছিল না। কিয়ান ট্রিটমেন্টটা নেওয়ার মতো জায়গা পর্যন্ত কিয়ানকে যে পৌঁছে দিয়েছে সে হলো আর কেউ নয়, আনন্দী ঘোষ। শুনলে? আমি জানতাম আমার ছেলেটা ওর বাবার মতো হয়নি। আমার ছেলে ভালোবাসার মূল্য দিতে জানে। আমরা শুধুমাত্র কিয়ানের চিকিৎসাটাই করছিলাম, তাতে করে কিয়ান সাময়িক সুস্থ হলেও পুরোপুরি কিওর বলা যায় না। আসলে কি হয়, পুরোপুরি সুস্থ করতে গেলে অসুখের যে উৎস সেটা জানাটা খুব দরকার। আর এই অসুখের উৎস পর্যন্ত আমাদের যে পৌঁছে দিয়েছে সেটা হলো, আমি একটু আগেই যার নাম বললাম, আনন্দী ঘোষ। আর ঠিক সেই কারণেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারছি কিয়ান সুস্থ হয়ে ওর বাবা মার কাছে ফিরে যেতে পারবে। দেখুন, আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে আমরা এতদিন ধরে রোগের পেছনে দৌড়াচ্ছিলাম, কিন্তু আসল রোগটা ধরতে পারছিলাম না, যার জন্য সুস্থ হচ্ছিল না। তো মানে আমি একজনের কথা না বলে পারছি না, সেটা হচ্ছে আনন্দী, যার জন্য কিয়ান আবার একটা জীবন ফিরে পেল। খুশি হচ্ছ আনন্দী? কিয়ান সুস্থ হয়ে গেছে তাতেই আমি খুশি। এটা একটু উপরি পাওনা দিদি। আমার নাত বউ যেটা করে, মুখে হাসি ফোটানোর জন্য করে, নাম কেনার জন্য করে না। আচ্ছা, আগের দিন যে মহিলা বাচ্চাদের ওয়ার্ডে ঢুকেছিল উনিই কি আনন্দী ঘোষ? এক্সকিউজ মি, উনি মেডিনেস্টের কোনো ডাক্তার বা নার্স নন, উনি আমার স্ত্রী আনন্দী ঘোষ।
খাবো না। আরে ইঞ্জেকশন তো আমিই দিই। তার আগে ডান্স করো, তখন আমি ইঞ্জেকশন নেবো। কি? আমি এখন ডান্স করব? ইঞ্জেকশন দেখে আমি স্যাড হয়ে যাই। হ্যাপি না হলে ইঞ্জেকশন নিই না। ইস কি পচার খাবার, আমি এই খাবার খাই না। আরে খাওয়ার না খেলে ওষুধটা খাবে কি করে? আমি খাবো না, আমি স্প্যাগেটি খাবো। ওটা বাড়ি গিয়ে খাবে। আমি চকলেট খাবো, আমি ওষুধ খাবো না। চকলেট খাওয়া বারণ আছে। তাহলে তুমি একটা গান করো, আমি গান শুনতে শুনতে গাই। কি? আমি এখন গান গাইবো? হ্যাঁ গান গাও। কিয়ান, এখন তোমার ওষুধ আছে, তার আগে তুমি খাওয়া ফিনিশ করো। না আমি খাবো না। তোমার কি হলো কিয়ান? তুমি তো ঠাম্মিকে পেয়ে গেছো, সব তো ঠিক হয়ে গেছে। আনন্দি আন্টিকে এনে দাও, তাহলে আবার সব ঠিক হয়ে যাবে। কি? আচ্ছা মুশকিল হলো, কোনোভাবেই তো কিছু হচ্ছে না গো, থামছে না, কি ঝামেলা বলো তো? আনন্দি এ তো যা যা টোটকা জানি সব করে ফেলতো। একটু বেশি করে জল খা, দমটা ভালো করে বন্ধ করে রাখ, হলুদ জল খেতে পারিস। এই শোনো শোনো, ওই দেখো বেশি টক করে জলটা খেয়ে হ্যাঁ আসলে কি বলো তো মা, ওর বর তো সুখ্যাতি করছে না, তাই এই হিচকি না আর যাবে না গো। আচ্ছা কি করে থামবে? হ্যাঁ দাদু ভাই কি শুধু ওই টিভিতেই ওর নাম নিয়েছে নাকি? দেখে দাও মনে মনে এখন আমাদের বউয়ের কথাই ভাবছে। যতবার ভাবছে ততবারই। আরে ও আমার এখানে কষ্ট হচ্ছে, তোমরা এখানে হাসছো। শুধু কি দাদু ভাই ওর কথা ভাবছে? দেখে যাও অনেকেই হয়তো এখন আনন্দের কথা ভাবছে। আদি কাজটা ঠিক হলো তো? কোন কাজটা? আজ এখানে প্রেস মিটটা কেন হয়েছিল? না ওরা মেডিনেস্টের খবর জানতে এসেছিল? রিয়েলি? কিন্তু আমি তো জানতাম কিয়ানের সুস্থতার ব্যাপারে খবর করতে এসেছিল ওরা। আপনি তো একেবারে মেডিনেস্টের গুণকীর্তন করে চাললেন ম্যাডাম। মানে কোনো সুযোগে আপনি যদি হাতছাড়া করেন না। সেম গোজ উইথ ইউ আদি। দেখো আনন্দি তোমার স্ত্রী বাড়িতে ওর সাথে কি কথা বলছো, কি করছো, দ্যাট ইজ নট অফ আওয়ার বিজনেস। উই আর নট বদার্ড এট অল। কিন্তু প্রেস মিটটা কেন? আচ্ছা ঠিক আছে, যখন কথাটা বলেই ফেলেছে তখন থাক না। না থাকবে কেন অনিলাভদা? যে মেয়েটার সঙ্গে মেডিনেস্টের কোনো সম্পর্কই নেই তাকে নিয়ে আমরা এখানে এভাবে প্রোপাগান্ডা করতে পারি না। দিস ইজ আনএথিক্যাল। যে কাজটা আমি পুরোটা করিনি সেই কাজটার ক্রেডিট নেওয়াটাও আমার কাছে আনএথিক্যাল। আপনার কাছেও সেটাই তাই আমার মনে হয়। আর একটা জিনিস যেটা না বললেই নয়, আনন্দি কিন্তু একজন মেডিনেস্টের হারিয়ে যাওয়া পেশেন্টকে ফিরিয়ে নিয়ে এসে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছে। মানে এই কেসটায় আমার আর কাকুমনির থেকেও আনন্দির কন্ট্রিবিউশনটা অনেক বেশি, তাই এই পুরো ক্রেডিটটা আনন্দির প্রাপ্য। যে মেয়েটার সঙ্গে মেডিনেস্টের কোনো সম্পর্কই নেই, মেডিনেস্টের প্রেস কনফারেন্স করে তাকে হাইপ দিয়ে মেডিনেস্টকে ছোট করা, এটা তো এমডি হিসেবে আমি অ্যালাউ করবো না। পুরো প্রেস কনফারেন্সটাই চলে গেল। না চলে যায়নি। আজ হয়তো আনন্দি ঘোষের সঙ্গে এই মেডিনেস্টের কোনো সম্পর্ক নেই, কিন্তু কাল হবে। হ্যাঁ, আনন্দি ঘোষ একজন এফিশিয়েন্ট নার্স, ও একটা ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করেছে অলরেডি। তাই আমি প্রপোজ করছি মেডিনেস্টে কাল থেকে ও অ্যাজ আ নার্স অ্যাপয়েন্ট হোক। হোয়াট? হ্যাভ ইউ লস্ট ইট আদি? একেবারেই না। আমি কিন্তু ম্যাডাম আপনার এই মেডিনেস্টের ভালোর জন্যই বলছি, আপনি একটু ভেবে দেখতে পারেন। আমি চাই আনন্দি ঘোষ কাল থেকে মেডিনেস্ট জয়েন করুক অ্যাজ আ নার্স। আমার হচ্ছে কালকে আমার কথা মনে করছে না, পেড়ে গাল দিচ্ছে একদম আমাকে।